শ্যামলবাবু, প্রথমে আপনাকে অভিনন্দন জানাই, এখানে আপনি প্রার্থী হয়েছেন। তো এখন থেকে আমি দেখছিলাম যে আপনাকে নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে। তো কি মনে হচ্ছে, প্রচারের জন্য তো খুব বেশি সময় নেই, 29শে এপ্রিল ভোট, তো মানে কিভাবে দলীয় সংগঠনের সবাই তো আপনি দেখছি আপনার পাশে, তো আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, 100% আশাবাদী। কারণ আমাদের কারণ আগেই শুরু হয়ে গেছে। পরিবর্তন যাত্রার ভেতর দিয়ে আমরা সমস্ত বুথের ভেতরে মিটিং করেছি, সমস্ত কটা বুথে আমাদের সভা হয়ে গেছে। সুতরাং প্রার্থী তখন হয়নি, কিন্তু এখানে প্রার্থী পরিচয় ছাড়া বাকি আমাদের কাউন্ট ওয়ান ছিলই। সুতরাং এখন প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তৃণমূলের যে মিশ্রণ, যে অপশাসন, নারী নির্যাতন, সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ আমাদের পাশে আছে, মানুষ চাইছে, মানুষের একটা সাড়া আছে। আমাদের বিজেপি কর্মী থেকেও সাধারণ মানুষের আকর্ষণ আছে। সুতরাং এই সিট আজকে তৃণমূল হারছে, এই সিটে বিজেপি জিতছে। এটা শ্যামলবাবু, আপনি বলছেন তৃণমূল হারছে, তো আপনি যে কেন্দ্রের প্রার্থী, এই কেন্দ্রে এখনো পর্যন্ত আমার জানা বিজেপি কোনো ভোটেই জিততে পারেনি। তো এখানে আপনার লড়াইটা কঠিন, দুবারের বিধায়ক যিনি আছেন, মানে এখানে আপনারা যেটা বলেন পরিবারতন্ত্রের কথা তৃণমূলের, সেই পরিবারতন্ত্রই বলা যায়। কারণ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, উনি দুবারের বিধায়ক, ওনার বাবা সাংসদ ছিলেন, মারা গিয়েছেন, তারপরে উনি প্রার্থী হয়েছেন বিধানসভা নির্বাচনে, দুবারের বিধায়ক। তো লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? শুনুন, ক্যান্ডিডেটের যা অপপ্রচার আছে, ক্যান্ডিডেটের দুর্নীতি আছে, নন্দিতা চৌধুরী, সুতরাং ক্যান্ডিডেটের সম্বন্ধে আমাদের কোনো বলার নেই। আমাদের কথা হচ্ছে যে একটা কথাই বলার, যে তৃণমূল যখন শুরু হয়েছিল তখন যে প্রার্থী ছিলেন এমপি সিটে, কোনো বুথ তৃণমূলের ছিল না। আমাদের সংগঠন ছিল, তৎকালীন বিজেপির যা সংগঠন ছিল, সেই সংগঠনে তাকে কাঁধে নিয়ে আমরা লোকসভা জিতেছিলাম। 2011 সালে আমরা দেখেছি মানুষ মন তৈরি করেছিল, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য বিগার্ডেন গেট থেকে সে মিটিং করেছিল, মিছিল করেছিল, প্রচুর লোক দেখে। কিন্তু আমার একটা সন্দেহ হয়েছিল যে মমতা বোধহয় এবার জিততে পারবে না, কিন্তু মানুষ যখন চাইছিল তখন মমতা জিতে গেল 2011 সালে। ঠিক তেমনি মানুষ এবার চাইছে, মানুষ চাইছে তৃণমূলকে নবান্ন থেকে বিদায় করতে, মানুষ চাইছে বিজেপিকে সরকারে আনতে। সুতরাং মানুষের ইচ্ছাই শেষ ইচ্ছা। কে দুবারের জীবিত প্রার্থী, বিজিত প্রার্থী, এটা কথা নয়। বিজেপি এই কেন্দ্রে জিতছে, তৃণমূল হারছে, তৃণমূল পশ্চিমবঙ্গে হারছে, এটা ঘটনা, এবং এর জন্যই আমাদের কর্মীরা উজ্জীবিত। যে স্বপনবাবু, আপনি তো বলছেন এবার যেটা সিপিএম আমলে বলা হতো শ্যামলবাবু, সেটা হচ্ছে যে সিপিএম সেই সময় বলা হতো মানে ঠিক ভোটের আগে একটা দিন ওয়ানডে ক্রিকেট খেলে বেরিয়ে যেত, সেই দিনটাই নির্ণায়ক হয়ে যেত। এবার এখন তৃণমূলের ক্ষেত্রে বলা হচ্ছে যে T20 ম্যাচ খেলছে। তো সেক্ষেত্রে আপনারা এটা কাউন্টার করার জন্য আপনাদের কি কৌশল কি নেবেন? শুনুন, আমাদের কৌশল আছে। এবারে নির্বাচন কমিশনও যেটা জানিয়েছে যে সমস্ত ক্যামেরা থাকবে, ক্যামেরার নজরদারিতে থাকবে, কোথাও কোনো গণ্ডগোল হবে, বিপদ হবে, এত সহজে নয়। এবং মমতা ব্যানার্জি হেরে গেছে বলেই তারা আজকে ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। মানুষ বিভিন্ন জায়গা থেকে, প্রার্থী নাম ঘোষণার পর থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে, তারা বিভিন্ন কমপ্লেক্স থেকে তারা ফোন করছে যে স্যার আপনি আসুন আমাদের এখানে, আপনি আসুন, আমরা এখানে থাকবো। সুতরাং এই উদ্দীপনা একটা নতুন মাত্রা দিয়েছে, এই মাত্রায় তৃণমূল ধুয়ে যাবে, তৃণমূলকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আচ্ছা, এই তৃণমূলকে হারানোর জন্য আপনি কিসের উপর নির্ভর করছেন, উন্নয়ন নাকি ভোটের কৌশল বা অঙ্ক? আমাদের এখানে আমরা জিতলে যেটা করব সেই উন্নয়নের কাজ আছে। নরেন্দ্র মোদী নেতৃত্বে এই পশ্চিমবাংলার সাথে হাওড়ার উন্নয়ন হবে, হাওড়া দক্ষিণের উন্নয়ন হবে। দক্ষিণে যে সমস্যা আছে, রাস্তাঘাট ন্যারো সরু, তার কোনো উন্নতি করেনি। সমস্ত জায়গায় ওরা কাঠমারি খেয়ে সমস্ত নষ্ট করেছে। এই কাজগুলো আমরা করব। এখানে একটা হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, তার কোনো পরিকাঠামো নেই, এই পরিকাঠামো আমরা ঠিক করব। এখানে একটা নতুন করে হাসপাতাল করব। এখানে স্কুল বলতে দুটো স্পন্সার্ড স্কুল আছে, প্রবীণানন্দ আর শিবস্বামী প্রবীণানন্দ সরস্বতী বিদ্যালয়, আর একটা আছে আমাদের বকুলতলায় ফেরাবাঁকা মডেল হাই স্কুল। বি কলেজের ভেতরে একটা মডেল স্কুল আছে। তবে এছাড়া এখানে কোনো স্কুল নেই, স্কুলগুলোর বিতপ্রায় হয়ে গেছে, বাংলা মিডিয়ামে কেউ পড়তে আসে না। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার চাইছি, এগুলো আমরা করে পারবো। আমরা পরিবর্তন আনবো, মানুষ, সাধারণ মানুষ যাতে লেখাপড়া শেখে,
সাধারণ মানুষ যাতে চাকরি পায়। আর ভাতের জন্য, চাকরির জন্য, রুটির জন্য আজকে আমাদের হাওড়া স্টেশন ধরে শালিমার স্টেশন দিয়ে অন্য রাজ্যে যাতে যেতে না হয় সেই ব্যবস্থা আমরা করব। আচ্ছা, আপনি তো উন্নয়নের কথা বলছেন, তো মানে তার আগে তো ভোটে জেতার অঙ্ক, সেটা কি হবে? মানে আমরা জিতবই, জনতা জিতাবে। আচ্ছা, এবার জনতার কথা একটা কথায় আসি। গত এক দশক বা 12-13 বছরে আপনি যে কেন্দ্র, সেখানে কিন্তু জনবিন্যাসে একটা বড় পরিবর্তন এসেছে। যেমন অবাঙালি ভোটারের সংখ্যা বেড়েছে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেটা দেখেছি যে অবাঙালি ভোটার বেড়েছে এবং একই সঙ্গে মুসলিম ভোটার বেড়েছে। সেই মানে অবাঙালি ভোটার সাধারণত যেটা বলা হয় রাজনীতির অঙ্কে বিজেপির পক্ষে যেতে পারে, কিন্তু মুসলিম ভোটার কি বিজেপির পক্ষে এবার থাকবে? মুসলিমরাও আজকে বুঝতে পেরেছে যে তাদের কোনো উন্নয়ন হয়নি, তাদের একটা গুন্ডা বদমাইশ হিসাবে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে একটা সম্প্রদায় আছে, তারা খুব ইউনাইটেড, তারা চাইলে 1 মিনিটের ভেতর আমাদের 12টা বাজিয়ে দিতে পারে। সুতরাং আজকে শিক্ষিত যারা মুসলমান, রাষ্ট্রপতি যারা মুসলিম, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অলরেডি বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ এসছে। সুতরাং মুসলিম ভোট একতরফা তৃণমূল পাচ্ছে না, মুসলিম ভোট আমরাও ভাগ বসাচ্ছি এবং তারাও চাইছে বিজেপি জিতুক। এবার একটা কথা বললেন শ্যামলবাবু, সেটা হচ্ছে যে আপনি এই যে আপনার এলাকা, এই এলাকায় তো অনেকগুলো সমস্যা আছে, এর মধ্যে অন্যতম একটা সমস্যা স্থানীয় সমস্যা, কিন্তু সেটার জন্য বহু হাজার হাজার মানুষকে ভুগতে হয়। এটা হচ্ছে বাক্সারা রেলগেটের সমস্যা। তো এটা নিয়ে মানে 2024-এ যখন লোকসভা ভোট হলো, তার আগে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী, ওনার নামে সারা বাক্সারায় পোস্টার পড়েছিল যে রেলগেটের কাজ শুরু হয়ে যাচ্ছে। সেটা পোস্টারই থেকে গেল, শুরু হয়নি। এবার ঠিক আবার বিধানসভা নির্বাচনের আগে 2 রকম পোস্টার পড়েছে। একটা হচ্ছে রেলগেটের কাজ শুরু হয়ে গেছে, আরেকটা পোস্টারে হচ্ছে আবার আলোচনা হবে রেলগেটের যে কাজ যাতে শুরু হয়। তো মানে সাধারণ মানুষের মনেই যে একটা কনফিউজ। আপনি কি বলবেন? রেলগেটের কাজ 1 বছরের মধ্যে সম্পন্ন হবে, আপনারা দেখতে পাবেন। আমরা কোনো মিথ্যে আশ্বাস দেব না, আমরা কাজ করার জন্য আছি। আপনারা মোদিজিকে দেখেছেন, তিনি যেভাবে কাজ করছেন তার সৈনিক আমরা সেইভাবে কাজ করব, কাজ আমাদের পরিচয়। আচ্ছা শ্যামলু, এবার একটু সংগঠনের কথায় আসি। আপনার যে এলাকা, এখানে কিন্তু মানে দুষ্কৃতির সংখ্যা কম নেই, যারা অধিকাংশ অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আমি নাম করে বলতে পারি যে একজনের নাম নিমাই, মানে তাকে একবার গুলি করা হয়েছিল, মানে গুলি চড়েছিল দক্ষিণ বাক্সার মানে উত্তর বাক্সারের ওইখানে, আর একজন গুড্ডু। তো এই যে দুষ্কৃতীদের মানে ভোটের দিন দেখা যায় দুষ্কৃতীরা কিন্তু তাণ্ডব চালায় বুথে, তো বুথ জ্যাম করে বা ছাপ্পা রিগিংয়ের অভিযোগ ওঠে। এইগুলো কাউন্টার করার জন্য আপনারা কি করবেন এবার? নির্বাচন কমিশন খুব সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়, তারা লিস্ট চেয়েছে, সে লিস্ট যাবে। তারা পলিটিক্যাল পার্টির কাছেও লিস্ট চেয়েছে, তারা পুলিশের কাছেও লিস্ট চেয়েছে। সুতরাং এই খবর আপনার কাছে আছে, মিডিয়ার কাছে যখন আছে, এই খবর তাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাজে সহযোগিতা করছি এবং আমরা 100% আশাবাদী এই গুন্ডা যাদের কথা বলছে তারা নিষ্ক্রিয়ই থাকবে, তারা সক্রিয় হবে। আচ্ছা, এবার তো আপনি নির্বাচন কমিশনের কথা বলছেন, কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন, কিন্তু দলীয় স্তরেও আপনাদের তো সংগঠনের পক্ষ থেকে এটা নিশ্চয়ই মোকাবিলা করতে হবে। তো সে ব্যাপারে কি দলীয় সংগঠনের বা নেতাদের সঙ্গে আপনার কথা হয়েছে? পুলিশ সংগঠনের কথা চলছে বিভিন্নভাবে। একটু আগে আমাদের একটা সার্ভে টিম, আমাদের অফিসার জি সার্ভে টিম ক্যান্ডিডেটের জন্য করেছিল, তারা এখানে এসে সার্ভে করেছেন। তাদের মাধ্যমে তারা জানতে চেয়েছেন যে আপনার কী রিকোয়ারমেন্ট চাই। তারা রিকোয়ারমেন্ট মতলব যে আপনার কি, আমরা বলেছি এখানকার আইন শৃঙ্খলাটাই খুব অসুবিধা, কারণ কেন্দ্রীয় সরকারের কাছে তারা লিয়াজো হিসাবে কাজ করবে। সুতরাং এটা কেন্দ্রীয় সরকারের কাছে আগাম বার্তা চলে গেছে। এখানকার যে আইন শৃঙ্খলার অবস্থা, গুন্ডা, এগুলো তারা জানে, তাদের ক্ষেত্রে আমরা জানিয়েছি। তো এবার কেন্দ্রীয় বাহিনীকে কি ঠিকমতো ব্যবহার করা হবে? কারণ কেন্দ্রীয় বাহিনীকে তো নিয়ে যায় পুলিশ। দেখা যাচ্ছে যে একটা জায়গায় দেখা গেছে তৃণমূলের পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান গিয়ে ক্যারাম খেলছেন। তো এরকম যদি হয় তাহলে সেই কেন্দ্রীয় বাহিনীকে বাহিনীর ওপর কীভাবে ভরসা করা যায়? ক্যারাম খেললে কোথায় কি ইফতার পার্টিতে গেল, এগুলো তার সার্ভিসগুলোর মধ্যে পড়ে, এগুলো ধরা পড়েছে, এগুলোকে ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। কিন্তু কিছু লোক তো কিছু সময় মিসগাইডেড হতেই পারে, ইচ্ছাকৃতভাবে কিছু লোক হয় কিছু কাজ করে। সুতরাং সমগ্র কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এবার একটা নজরে রেখেছে। তাছাড়া সেটা বড় কথা, আমাদের সংগঠনকে নিয়ে যারা ছেলেখেলা করেছে তারা জানে আমাদের একটা কর্মী মানে
তৃণমূলের 10টা কর্মীর সমান। সুতরাং আমাদের সংগঠন সেইখানে ওরা সেটা ভালো করে জানে, ওরা পয়সার উপরে, সরকারের উপর, পুলিশের উপর উপস্থিত। আমাদের যারা কর্মী, আমাদের যারা সভ্য, যারা সমর্থক, তারা কিন্তু যারা খুব কনফিডেন্ট, তারা এই কেন্দ্র জিতেই চায়। আচ্ছা শোনবাবু, আপনি তো ব্যাংকের কর্মী ছিলেন, তাহলে আপনি মানে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো বা ধরুন ডিএ বা যা রাজ্যের যে শিক্ষা দুর্নীতি, এগুলোর ব্যাপারে আপনি তো যথেষ্ট ওয়াকিবহাল। তো আপনাদের যেটা প্রতিশ্রুতি যে রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই সঙ্গে মানে 1.5 মাসের মধ্যে 7ম বেতন কমিশন গঠন করা হবে, যে বকেয়া ডিএ যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, দেওয়া হচ্ছে না, সেগুলো দেওয়া হবে। তো এইগুলো কি আপনি প্রচারের মধ্যে আনবেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রচারের মধ্যে, এগুলো আমাদের প্রচারের মধ্যে থাকবে। আমরা কি করব সেটা তো প্রচারের মধ্যে থাকবে। ওরা বলছে আমরা মাছ মাংস বন্ধ করে দেবো, আমরা তো নিশ্চয়ই মাছ খেয়ে তারা দেখাবো। আমরা তৃণমূলদের বলবো তোমরা মাছ খাওয়াও, ওরা খাই কিনা দেখো। আমরা ওদের বলবো তোমরা যে ননভেজ বলছো দেখি আমাদের খাওয়া, আমরা খাও, আমরা বন্ধ করে দেবো। প্রচারে আমাদের সবটাই থাকবে, যেখানে যেমন প্রচার সেখানে তেমন প্রচার আমাদের থাকবে। আচ্ছা, আপনি এই যে নিরামিষ খাওয়ার কথাটা বলছেন, তো আমাদের আপনি যেটা বলছেন শালিমার থেকে বা সাঁতরাগাছি থেকে প্রতিদিন তো বহু মানুষ ভিন রাজ্যে কাজ করতে যায়, মানে তার মধ্যে হ্যাঁ, তো তার মধ্যে অনেক রাজ্যই বিজেপি শাসিত, সেখানে তো মাছ মাংস বন্ধ হয়নি। তো এই যে প্রচারটা মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এখানে ক্ষমতা এলে মাছ মাংস ডিম বন্ধ করে দেবে, এই প্রচারটা কি মানে কাজে লাগবে? না, কোনো কাজে লাগবে না। মমতা ব্যানার্জিকে সবাই চেনে, মমতা ব্যানার্জিকে সবাই চেনে। তার 15 কেজি বাচ্চা এখন জন্ম দেয় শুধু, হ্যাঁ বলেন। তার বুদ্ধিমত্তার উপর বাংলার মানুষের আছে। রাকেশ রোশনকে এক জায়গায় পাঠিয়ে দিয়ে দেবে চাঁদে, অনেক কিছু বলতে, কাজী নজরুল মহাভারত লিখেছে বলে। সুতরাং তার কথাটাকে বাংলার মানুষ ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়, এটা দিয়ে ভাবতে হবে। ঠিক আছে।